তাহলে আমি বললাম কি যে তোমাদের এই ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই বইটা, এটা নতুন বই লাগবে। কেন? সেটাও বললাম হচ্ছে যে প্রতি বছরে আইনের ধারা আছে, এখানে এটা কি হয়, চেঞ্জ হয়। তো তোমাদের এটা চেঞ্জ হয় যেহেতু, এখন আমরা সেই চেঞ্জকৃত ধারার আলোকে কাজ করবো। আসলে প্রথমে একটু দুটা কথা শুধু বলবো আমি, যে ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশের কর বিধি বলছে, এইখানে কর কাকে বলে এটা একটু জেনে নাও। কর হচ্ছে কোনরূপ প্রত্যক্ষ সুযোগ সুবিধার আশা না করে জনগণ কর্তৃক সরকারকে বা রাজস্ব বোর্ডকে দেয়া প্রদত্ত অর্থকেই বলা হয় কর। তো কোনরূপ প্রত্যক্ষ সুযোগ সুবিধার আশা না করে, যেমন তোমার জমি আছে, তুমি জমির উপরে একটা খাজনা দিলা, তোমার বাড়ি আছে, বাড়ির খাজনা দিলা, তোমার আয় আছে, এরকম বিভিন্ন আয় বা বিভিন্ন পারপোজ বাবদ তুমি সরকার খাজনা দিলা, বিনিময়ে তুমি সরকারের কাছ থেকে সরাসরি এরকম ভাবে দাবি করতে পারবে না যে আমি যে আপনাকে এত টাকা ট্যাক্স দিলাম, আমাকে তার বিনিময়ে এটা দেন। এক্ষেত্রে প্রত্যক্ষ কোনো সুযোগ সুবিধা আশা করা যাবে। তুমি সরকারকে ট্যাক্স দিয়েছো, সরকারি ফান্ডে কি টাকাটা জমা পড়লো, এখন সরকার তার রাজস্ব থেকে তোমাকে বিভিন্নভাবে পরোক্ষ সুযোগ সুবিধা দিতে পারে। যেমন একটা রাস্তা করে দিল, তোমার একটা যে সরকারি স্কুল থাকে বা কলেজ থাকে, সে সকল কলেজে ছাত্রদের বেতন একদম মওকুফ করে দিল অথবা কম করে দিল, সেখানে শিক্ষক নিয়োগ দিল, তাদের দ্বারা তোমরা শিখলে, অথবা তোমার ওই সেই সরকারি রাজস্ব টাকা সরকারি কর্মচারীদেরকে দিল, তারা রাষ্ট্রের সেবা দিল, বিনিময়ে সেখান থেকে তুমি কিছু সেবা পাইলে। এইরকম এটাকে বলা হচ্ছে কর। এখন দেখো, করের অনেক প্রকারভেদ আছে। তো তার মধ্যে আমি একটা কথা বলি, সম্পত্তি কর বলে কর আছে, আয় কর বলে একটা কথা আছে, ইনকাম ট্যাক্স। তো একজন ব্যক্তি তার আয়ের উপরে যে কর প্রদান করে থাকে তাকে বলা হয় হচ্ছে আয়কর। তো একজন ব্যক্তি অনেকগুলো উৎস থেকে আয় করতে পারে, একজন ব্যক্তি অনেকগুলো উৎস থেকে কি করতে পারে, আয় করতে পারে। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, পাচ্ছি। একজন ব্যক্তি অনেকগুলো উৎস থেকে আয় করতে পারে। এখন এই সকল আয় তার নির্দিষ্ট সীমা অতিক্রম করলে সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কর দিতে হয়, যাকে বলা হয় আয়কর। তাহলে আয়কর কাকে বলে? আয়ের নির্দিষ্ট সীমা অতিক্রান্ত করার পর সরকারকে প্রদত্ত অর্থকেই বলা হয় হচ্ছে আয়কর। এখন প্রশ্ন, একজন ব্যক্তি কতগুলো খাত থেকে আয় করতে পারে? একজন ব্যক্তি যদি সে চাকুরিজীবী হয়, তার চাকরি হতে আয় হতে পারে। একজন ব্যক্তি তার যদি গৃহ সম্পত্তি থাকে, মানে বাড়ি ঘর থাকে, তাহলে সেখান থেকে তার আয় হতে পারে। একজন ব্যক্তির যদি কৃষি জমি থেকে থাকে, সেখান থেকে তার আয় হতে পারে। একজন ব্যক্তির যদি অংশীদারি ফার্ম থেকে থাকে, সেখান থেকে তার আয় হতে পারে। তো এইরকম ভাবে বেশ প্রায় 11টা কি এরকম উৎস আছে। এই সকল উৎস থেকে আয় করলে একজন ব্যক্তি কি করে, ব্যক্তিকে তার আয়ের উপরে কর দিতে হয়, এবং এই করটা সরকার পায়। ফর এক্সাম্পল, আমি নিজে একজন চাকরিজীবী, আমি চাকরি করি, এবং মাস মাস না বছর শেষে আমার আয়ের একটা নির্দিষ্ট সীমা অতিক্রান্ত করলে সরকার আমার কাছ থেকেও কি করে, ট্যাক্স নেয়। হ্যাঁ, সেটা আমি চাকরি এই আমার বেতন খাতে আয় আছে, আরো অন্য দুই একটা খাতে আছে, তো সেইগুলো মিলে যোগ করে যা হয় সেটাই তোমার হচ্ছে আয় হিসাবে দেখায়, কর হিসাবে দিয়ে দিই। তাহলে এখানে দেখো, আমরা আজকে মূলত শিখবো যে একজন ব্যক্তি সে চাকুরিজীবী মনে করে, সে যে চাকরি করে, এই যে চাকুরিজীবী মানে চাকরি হতে একজন ব্যক্তির কি কি আয়, কিভাবে আয় নির্ধারণ করতে হয় সেটা আমরা শিখবো, এবং এটাকে খুব ভালোভাবেই আমরা ফলো করব। তো এইটা আমাদের যে শখটা আছে, রেকর্ড হচ্ছে কি স্যার প্রতিদিনের মতো? বুঝিনি বাবা। রেকর্ড হচ্ছে কি ক্লাস রেকর্ড? হুম, হচ্ছে।
তো এই যে একটা ছক আছে বুঝছো, সেই ছকে সর্বপ্রথমে দেখো আসবে করদাতার নাম জনাব অমক, আবাসিক মর্যাদা, মানে সে এই দেশের আবাসিক না অনিবাসী এরকম, টিআইএন মানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর, কর শনাক্তকরণ নম্বর, আয় বর্ষ হবে 2023-24 এবং কর বর্ষ হবে 2024-25। সার্কেল এটা অঙ্কে দেয়া থাকলে দেব, কর অঞ্চল যদি অঙ্কে দেয়া থাকে তাহলে আমরা দেব, না থাকলে দেব না। তাহলে আমি বলছিলাম একজন ব্যক্তি চাকরি থেকে আয় করতে পারে। এই যে প্রথম ধাপটাই হলো চাকরি হতে আয় নির্ণয়। হ্যাঁ, আয়ের খাত ও বিবরণ, টাকা এবং টাকা। এখানে দেখো বলছে চাকরি হতে মোট আয়, ধারা কত আমাদের 32 থেকে 34। চাকরি হতে মোট আয়, এটা ধারা 32 থেকে 34। এই ধারাগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে অঙ্ক করার সময়। তো আসলে একজন ব্যক্তি চাকরি করার সময় কোন কোন উৎস থেকে সে আয় করতে পারে, আমাদের এই বিষয়গুলো ডিটেইলস কি করতে হবে, জানতে হবে। যেমন দেখো, সে কিন্তু মূল বেতন পায়, তো মূল বেতনের সমস্ত টাকার উপরেই কর দিতে হবে। হ্যাঁ, এখানে অকরধার্য কোনো কিছু নাই। মহার্ঘ ভাতা অঙ্ক যা থাকবে পুরোটাই দিতে হবে। বর্ধিত বেতন এটা পুরোটাই করযোগ্য আয়। বোনাস এটাও করযোগ্য আয়। দস্তুরি, কমিশন বা ফিস এটাও করযোগ্য আয়। ক্ষতিপূরণ এটাও করযোগ্য আয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি মূল বেতন, মহার্ঘ ভাতা, বর্ধিত বেতন, বোনাস, দস্তুরি, কমিশন ও ফিস এবং ক্ষতিপূরণ, এইগুলো কি সবই করযোগ্য আয়। এখন 8 নম্বরে এসে দেখো একটা বিষয়, এটা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। বাসস্থান সুবিধা, সুসজ্জিত বা অসজ্জিত। দেখো আমি চাকরি করি, আমি যদি বাসায় নিয়ে থাকি সরকারি কোয়ার্টারে তাহলে সেটা হবে বাসস্থান সুবিধা, আর যদি তা না নেই তাহলে তো সেটা আলাদা। তো সেই রকম ভাবে যে চাকরি করে সে যদি বাসস্থান কোনো সুবিধা পায়, সেই ক্ষেত্রে কি হবে, বাসস্থান সুবিধার ক্ষেত্রে নিয়মাবলীটা হচ্ছে এরকম। দেখো এখানে বলছে, কি বলছে, নিয়োগকর্তা স্যার ক্লাস চলে গেছে তো। হ্যাঁ, আচ্ছা, ঠিক হয়েছে ঠিক হয়েছে। নিয়োগকর্তা ভাড়া পরিশোধ করলে বা বিনা ভাড়ায় বাসস্থান সুবিধা দিলে। আচ্ছা তাহলে দেখো খেয়াল করো, আবাসনের বার্ষিক মূল্যের সমান টাকা আসবে। তাহলে বাসস্থান সুবিধার ক্ষেত্রে নিয়ম কি, নিয়োগকর্তা ভাড়া পরিশোধ করলে বা বিনা ভাড়ায় বাসস্থান সুবিধা যদি দেয়, সেই ক্ষেত্রে আবাসনের বার্ষিক মূল্যের সমান। আর যদি সে ভাড়াটা কম ভাড়ায় বা কনসেশন হারে থাকে, সেই ক্ষেত্রে যেটা হবে দেখো, পরিশোধিত বার্ষিক মূল্য, সেক্ষেত্রে সেটা কি হবে, পরিশোধিত বার্ষিক মূল্য বাদ ভাড়া, না ভাড়া, পরিশোধিত বার্ষিক মূল্য ভাড়া, এই দুটার মধ্যে কাজ করে এখানে দিতে হবে। এরপরে যাতায়াত ভাতা। দেখো যাতায়াত ভাতা মানে কি, আসলে যাতায়াত ভাতাটা হচ্ছে এরকম যে অফিসে যাওয়া আসার জন্য যদি কোনো ভাতা দেওয়া হয়ে থাকে সেটা। তো নগদ প্রাপ্ত ভাতার টাকাটা আমরা এখানে বসাবো, আর এখান থেকে বাদ যাবে, এটা মনে রাখতে হবে এবং মুখস্থ, অকরধার্য সীমা সম্পন্ন, অকরধার্য সীমা সম্পন্ন, তবে চাকুরি দায়িত্ব পালনের সময় হতে হবে, অন্যথায় সম্পূর্ণ করধার্য। তাহলে যাতায়াত ভাতা যদি তোমাকে নগদ টাকা দেয়, সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, অকরধার্য সম্পন্ন করতে হবে। এরপরে বলছে কি যানবাহন সুবিধা। দেখো যানবাহন সুবিধা, এই যে যেমন আমি কলেজে চাকরি করি, আমাদের এখানে আমাকে যানবাহন সুবিধা দিচ্ছে, তাই নাকি, আমাদের প্রিন্সিপাল সাহেব উনিও যানবাহন সুবিধা পাচ্ছে। তো দেখো যানবাহন সুবিধায় যদি সেটা 2500 সিসি পর্যন্ত গাড়ি হয়, সেক্ষেত্রে মাসিক 10,000 টাকা হিসাবে বাৎসরিক হবে 1,25,000। তারপরে 2500 সিসির উপরে হলে মাসিক 25,000 টাকা হিসাবে বার্ষিক কত হবে বলো তো, 3 লক্ষ টাকা হবে। এগুলো সব মুখস্থর বিষয়। হ্যাঁ, এই যানবাহনের ক্ষেত্রে 2500 সিসি পর্যন্ত 10,000 টাকা হিসাবে 1,20,000, আর 2500 সিসির উপরে যদি হয় তাহলে সেটা কত হবে, 25,000 টাকা হিসাবে বাৎসরিক 3 লক্ষ টাকা। মনে থাকবে? থাকবে না?
কথা বলো। স্যার মুখস্থ করা লাগবে এখন। ইয়েস, অঙ্ক করতে হবে আর মুখস্থ করতে হবে। আজকের ক্লাসটা খুব অল্প সময়েরই হবে, ধরো আর 10-15 মিনিট। এটাই তোমাদের দিয়ে দিব, এটাই তোমরা বারবার আগে দেখে নিবা, এবং কালকে তো আছে ম্যাথ আর হলো অ্যাকাউন্টিং। আচ্ছা, এবার দেখো বলতেছে চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা, চিকিৎসা ভাতার ক্ষেত্রে নগদ প্রাপ্ত ভাতার টাকা এখানে এসে দেখো বসছে। এই নগদ প্রাপ্ত ভাতা বাদ শুধুমাত্র শেয়ার হোল্ডার কর্তৃক পরিচালিত যে কোনো মানে কর্মী হার্ট, কিডনি, চক্ষু, লিভার ও ক্যান্সার সার্জারি করেছেন তাদের অকরধার্য সম্পন্ন টাকাই হবে। তারপরে না হলে এটা থেকে এটা বাদ দিয়ে এখানে বসায় দিব। এবারে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। এখানে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দানের টাকা শুধু আসবে, তবে নিয়োগকর্তা নিয়ে কিছু কথা আছে, সেটা অঙ্কের মধ্যে গেলে আমরা বুঝতে পারবো। তারপরে দেখো 13 নম্বরে বলছে কি, 13 নম্বরে যেটা বলতেছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ সহ আয় প্রাপ্তির সম্পন্ন অকরধার্য। তাহলে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ সহ যদি কোনো আয় প্রাপ্তি ঘটে তাহলে সেটা অকরধার্য কি হবে, সম্পন্ন হবে। এরপরে বলতেছে অবসরকালে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান এবং এই অংশের সুদ। তাহলে অনুমোদিত অবসরকালে হয়তো চাকরি থেকে রিটায়ার নিছো, এখন প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তুমি পাচ্ছ, ওই ক্ষেত্রে নিয়োগকর্তা যে দান দিছে তার সুদের টাকা সম্পূর্ণটা আসবে। এরপরে আপ্যায়ন ভাতা, তুমি হয়তো তোমার অফিসের লোকজন আসে, তাদের আপ্যায়ন করতে হয়েছে অফিস চলাকালীন সময়, সেই অকরধার্যটা সম্পূর্ণই এখানে দেখো আসবে। তারপরে অগ্রিম বেতন অবলিক অগ্রিম ভাতা, অগ্রিম বেতন অবলিক অগ্রিম ভাতা এখানে দেয়া আছে। তারপরে দেখো বলতেছে যে বকেয়া বেতন, বকেয়া বকেয়া বেতন বিগত বছরের বেতনের সাথে যুক্ত না হলে। তারপরে দেখো অবসর ভাতা, অবসর ভাতা প্রাপ্ত ভাতা বাদ অকরধার্য সম্পন্ন, এটা মুখস্থ রাখতে হবে। তারপরে এই যে গ্র্যাচুইটি বা আনুতোষিক, এই আনুতোষিক যেটা, এই আনুতোষিকের ক্ষেত্রে দেখো অকরধার্য 2 কোটি 50 লাখ টাকা পর্যন্ত। এই যে গ্র্যাচুইটি এখানে দেয়া আছে এটা, আর 2 কোটি 50 লাখ টাকা পর্যন্ত আসলো। এরপরে আসলো চার্জ ভাতা, নিয়োগ কর্তা কর্তৃক প্রদত্ত গৃহ পরিচারিকার বেতন। প্রমোদ ভাতা বা শ্রান্তি ভাতা, বিভাগীয় চেয়ারম্যান হিসাবে প্রাপ্ত ভাতা, ডিন হিসাবে প্রাপ্ত ভাতা, ছুটি নগদায়ন। এইগুলো সব কিছুই কি করধার্য, এগুলো সবই করধার্য আয়, এবং এগুলোর উপরে সবসময় তোমাকে কর দিতে হবে। এগুলোর উপরে তোমাকে কি দিতে হবে, সবসময় কর দিতে হবে। হ্যাঁ বলো। বিষয়গুলো কি মুখস্থ করা লাগবে? আচ্ছা, আমি সবগুলো বলছি না, আমি কিছুগুলো এই যে ইন্ডিকেট করে দিচ্ছি, যেগুলো গোল দাগ দিয়ে দিচ্ছি, যেটা এই জিনিসগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, আর অন্যগুলো তো সম্পূর্ণটা অকরধার্য, এই কয়েকটা জিনিস। তারপরে এই যে দেখো এখানে বলা আছে ভ্রমণ ভাতা অফিসের প্রয়োজনে হলে সম্পন্ন, এটা মনে রাখতে হবে। অতিরিক্ত ভাতা, শিক্ষা ভাতা, বার্ষিক বৃত্তি, বিশেষ ভাতা, পেনশন ভাতা, বেতনের পরিবর্তে মুনাফা, বেতনের অতিরিক্ত মুনাফা, অনুমোদিত তহবিলে নিয়োগকর্তার দান, অনুমোদিত গ্র্যাচুইটি তহবিলে নিয়োগকর্তার দান, জীবন বীমা তহবিলে নিয়োগকর্তার দান, বিনামূল্যে প্রাপ্ত পোশাক, আলো, তাপ ইত্যাদি সুবিধা, এইগুলা। তারপরে অতিরিক্ত কাজের পারিশ্রমিক। তারপরে বলছে আবাসিক ফোন বিল ও উপযোগ বিল প্রাপ্তি। তারপরে সুষ্ঠুভাবে কার্য সম্পাদনের বোনাস, পাহাড়ি ঝুঁকি ভাতা, এইগুলো যেগুলো আসলো এর উপরে কোনো কর দিতে হবে না। বাট এই যে অন্যান্য সুবিধাদি নিয়ম অনুযায়ী বাদ আয় বর্ষ নির্দিষ্ট পরিমাণ অর্থ কত টাকা, 4.5 লক্ষ টাকা বাদ মোট চাকরির 1/3 অংশ। এইগুলা এখানে বসবে। এই দুটার মধ্যে বসার পরে যেটা বড় হবে বা যেটা নিয়মের মধ্যে পড়বে সেটাকে বলা হবে কি, চাকরি হতে মোট করধার্য আয়। এই কয়েকটা তোমার হলো বেতন খাতে আয় নির্ণয়ের একটা ছক। অর্থাৎ তুমি তো বেতন খাতে আয় করবা, কিন্তু সব আয়ের উপরেই তোমাকে কর দিতে হবে না, কিছুগুলোর উপরে গড় হারে কর ছাড় পাওয়া যায়। তাহলে দেখো আমি একটু বলি তোমাদের এখানটাতে, এই যে
এখানে দেখো এই কয়েকটা, বিশেষ করে আমি যে গোল দাগগুলো দিলাম, যেমন বাসস্থান সুবিধা, সুসজ্জিত অসজ্জিত বাসস্থান সুবিধা হলে এটা কি হবে, এটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তার পরবর্তীতে দেখো এই যে যাতায়াত ভাতা যেটা বলা আছে, যাতায়াত ভাতা এটা মুখস্থ রাখতে হবে। যানবাহন সুবিধা এটাও মুখস্থ রাখতে হবে। চিকিৎসা ভাতা এটাও মুখস্থ রাখতে হবে। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান, এই তারপরে 13 নাম্বারও 14, 15 এটা অতটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এরপরে 17 এবং 18 তোমরা এই কয়েকটা কি করবা, মুখস্থ করে ফাইন করে রেডি করে রাখবা। আগামী কালকে তো হবে না, পরশু দিনের ক্লাসে আমি এইটার দেখো একটা অঙ্ক শিখাবো। অঙ্ক আছে, ভয় পাওয়ার কিছু নাই বাবা। এই যে অঙ্ক, হ্যাঁ এখান থেকে অঙ্ক শুরু। এই যেটা একটু দেখা যাচ্ছে না, ছবিটা ভালো ওঠে। তাহলে এইগুলো আমরা কি করব, আগামী দিনে যে সব অঙ্কগুলো আমরা শিখবো, এবং খুব সহজ আছে, খুবই সহজ আছে, যদিও বা বড় চ্যাপ্টার, বাট এগুলো সহজ আছে। বুঝতে পেরেছো? আর এটা কি দ্বিতীয় অধ্যায়?